স্নেহের ছাত্রছাত্রীরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা দিতে চলেছ, পরীক্ষার কড়া নাড়ছে ঘরটায়, তাদের জন্য আজকের আমি টপিকস ওয়াইজ আলোচনা শুরু করছি তোমাদের কাছে। বেশ কিছুটা অংশ একসাথে অত্যন্ত সহজবোধ্য ভাষায়। ইতিমধ্যে তোমাদের যে সাহিত্যের ইতিহাস আছে তার পূর্ণাঙ্গ একটা ভিডিও তোমরা পেয়েই থাকবে। আজকে তোমাদের যাতে প্রত্যেক টপিক সুন্দর করে বুঝতে পারো সেই জন্য কিন্তু আজকে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী কাব্য এইগুলো তোমাদের কাছে আলোচ্য বিষয় হবে। তাই যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তোমাদের মূল বিষয়ে আসা যাক। তাহলে আজকে প্রথমেই তোমাদের যে জানো যে তোমাদের যে 40 নাম্বার তোমাদের প্রথম পর্যায়ভিত্তি MCQ টাইপের পরীক্ষা প্রশ্ন হবে। প্রথম বই থেকে তোমাদের 25 নাম্বার প্রশ্ন হবে। দ্বিতীয় যে বইটি আছে তার থেকে 15 নাম্বার থাকবে। তার প্রথম টপিক তোমাদের হচ্ছে শিল্প সাহিত্যের ইতিহাস। এই শিল্প সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের প্রথম বিষয় চর্যাপদ। এখন আলোচনা করা যাক চর্যাপদে কী কী প্রশ্ন তোমাদের আসতে চলেছে বা কী কী তোমরা প্রস্তুতি নেবে। প্রথমেই জানো যে প্রাচীন, মধ্য এই এবং আধুনিক আমাদের যুগ বিভাগ কটা? খুব সহজ কথায় জানো, 3টে। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আমরা যে প্রথম পর্যায়ে আমাদের প্রথম যে সেমিস্টার পরীক্ষা দেব তার প্রাচীন এবং মধ্যযুগ এই দুটো কিন্তু আমাদের পাঠ্য। আধুনিক যুগ আমাদের কিন্তু এই মুহূর্তে পড়তে হচ্ছে না, এটা পড়তে হবে দ্বিতীয় যে তোমাদের যে সেমিস্টার আছে। তাহলে প্রথম সেমিস্টারে কোন দুটো তোমরা পড়ছো? একটা প্রাচীন যুগ, একটা মধ্যযুগ। তাহলে প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র বই কোনটি? এই প্রশ্ন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। উত্তর হবে চর্যাপদ। আর মধ্যযুগকে ভাগ করছি কটি ভাগে? মধ্যযুগ ভাগ করা যায় দুটি ভাগে, একটি আদি মধ্যযুগ, একটি অন্ত মধ্যযুগ। ঠিক আছে, একটি আদি মধ্যযুগ। আদি মধ্যযুগের একমাত্র বই একটি আছে, নাম শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। আর বাকি যতগুলি তোমাদের পাঠ্য আছে সবই কিন্তু অন্ত মধ্যযুগের। তাহলে তোমরা যুগ বিভাগ ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে অন্ত মধ্যযুগের তোমার যে সমস্ত বই আছে তোমাদের অনুবাদ কাব্যে আছে রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণ বিজয়, তোমাদের বৈষ্ণব পদাবলী আছে, তোমাদের চৈতন্য জীবনী কাব্য আছে, হ্যাঁ, তোমাদের আরাকান রাজসব আছে, তোমাদের শাক্ত পদাবলী আছে। তো আজকে তোমাদের প্রথম টপিক তোমাদের যে আলোচ্য বিষয় চর্যাপদ। তা চর্যাপদ ফার্স্ট বিষয়। চর্যাপদ তোমাদের কি কি বলবে? চর্যাপদ তোমাদের প্রথম বই যার কোথা থেকে আবিষ্কার হয়েছিল? চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল তোমাদের নেপালের রাজ দরবার থেকে। চর্যাপদ আবিষ্কার কে করেছিলেন? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কার করেন তোমাদের নেপালের রাজ দরবার থেকে। চর্যাপদ কাদের গ্রন্থ? চর্যাপদ বৌদ্ধ সাধকদের সাধনার গ্রন্থ। চর্যাপদের কটা পদ আছে? চর্যাপদের পদ আছে 46.5টি। পরের প্রশ্ন, চর্যাপদ কজন কবির নাম আমরা পেয়েছি? চর্যাপদে আমরা পেয়েছি 24 জন কবির নাম। এই চর্যার কবিদের মধ্যে আদি কবি কে? উত্তর হবে কানাহরি দত্ত। চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে? উত্তর হবে কৃষ্ণপাদ বা কান্নপাদ। পাদ বা পা বলতে কি বোঝায়? শিষ্য। পাদ মানে শিষ্য। ভূগোলে পড়েছো না, পাদদেশ মানে নিচের এলাকা ভৌগোলিক ক্ষেত্রে, তাই পাদ মানে শিষ্য। চর্যাপদ মূলত কোন ঐতিহাসিক সময় লেখা? পাল ও সেন যুগের। চর্যাপদ কে বাংলায় কে অনুবাদিকা রচনা করেছেন? উত্তর হবে মুনি দত্ত। চর্যাপদকে তিব্বতী ভাষায় কে এনেছেন? প্রমোদ কুমার। চর্যাপদের তোমার আরও অনেক প্রশ্ন হয়। চর্যাপদকে ভাষা কি বলা হয়? চর্যাপদের ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা। সান্ধ্য ভাষা কেন বলা হয়? সন্ধ্যাকালে যেমন আমরা কিছু দেখতে পাই, কিছু দেখতে পাই না, চর্যারও কিছু ভাষা বুঝতে পারি, কিছু বুঝতে পারি না। এই জন্য চর্যার ভাষাকে আমরা বলি সান্ধ্য ভাষা। তাহলে বোঝা গেল চর্যার থেকে তোমাদের কি কি প্রশ্ন হয়।
গুরুত্বপূর্ণ তোমাদের কাছে কি কি। এবার আসছি যে চর্যাপদ ছাড়াও তোমাদের আরও যে সমস্ত বিষয় আছে, শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপদের প্রকাশকাল 1916 সালে কলিকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আসছি নেক্সট বই শ্রীকৃষ্ণ কীর্তন, খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কোন যুগের কাব্য? আদি মধ্যযুগের। আদি মধ্যযুগের একমাত্র বই কোনটি? উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে রচনা করেন? উত্তর হবে বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস। এই বড়ু চণ্ডীদাসের কটি জন্ম পরিচয় পাওয়া গেছে? যে তার পাওয়া গেছে দুটো জন্মস্থান, একটা হচ্ছে বাঁকুড়ার বাসুলি দেবীর মন্দিরের সেবক, আর একটা হচ্ছে তোমার বীরভূমের নান্নুর গ্রামে বিশালাক্ষী দেবীর মন্দিরের সেবক। আসলে রামীর সাথে ব্রাহ্মণ ধপিনী নিচুজাত তোমার সেকালে খুব বিচার করা হতো, রামীর প্রণয় হয়েছিল বলেই তার এই স্থানান্তর। যাই হোক, রামী চণ্ডীদাসের মধ্যেও বিয়ে হয়নি, রাধাকৃষ্ণের মধ্যেও বিয়ে হয়নি। এই বিরহ বিচ্ছেদের কথা এত সুন্দর করে লিখতে পেরেছেন চণ্ডীদাস। তাই বলা হয় রবীন্দ্রনাথ প্রশ্ন করেছেন বৈষ্ণব কবিকে, সত্য করে বলো দেখি হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি? হেরি কাহার নয়ন রাধিকার অশ্রু আঁকি পড়েছিল মনে, কবি নির্বাক মনির উত্তর, আর পাবো কোথা দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা। যাই হোক, তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে বইটি আছে বড়ু চণ্ডীদাসের লেখা, এটি পুঁথির আকারে পাওয়া গেছিল কোথা থেকে? অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন বইটিকে আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। কোথা থেকে আবিষ্কার করেন? আমি যেখানে আছি বিষ্ণুপুর, আমাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটস্থ কাকিল্লা গ্রামে শ্রীনিবাস আচার্য দৌহিত্র বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন বইটি আবিষ্কৃত হয়। তারা শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার হচ্ছেন তোমার বিষ্ণুপুরের নিকটস্থ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে। তো আসছে তো শ্রীকৃষ্ণ কীর্তনের মোট কটি খণ্ড আছে? মোট খণ্ড আছে 13টি খণ্ড। কোন অংশে খণ্ড কথা লেখা নেই? রাধা বিরহ এ অংশে খণ্ড কথা লেখা নেই। এটা আমাদের প্রথম প্রণয় আখ্যান, প্রথম প্রণয় কাহিনী বাংলা সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি খণ্ডের বিষয়বস্তু তোমাদের খুব সহজ করে বলছি, দেখো একদম এক কথায় যদি বলা তোমাদের যে পরিচয়গুলো, জন্মখণ্ড, হ্যাঁ জন্মখণ্ড তোমাদের তোমাদের কাহিনী থেকে বড় প্রশ্ন তো আসবে না, অবজেক্টিভ তোমাদের প্রশ্ন আসতে পারে যে রাধা ও কৃষ্ণের জন্ম পরিচয় দেওয়া আছে কোন খণ্ডে। কারণ তোমাদের যে খণ্ডগুলো আছে তোমরা জানো যে তোমাদের জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, তোমাদের যে বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং রাধা বিরহ খণ্ড। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে রাধা ও কৃষ্ণের জন্ম পরিচয় দেওয়া হয়েছে কোন খণ্ডে? উত্তর হবে জন্মখণ্ডে। জন্মখণ্ডে দেওয়া হয়েছে যে রাধা এবং কৃষ্ণ এদের পরিচয়, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের পরিচয় বলতে কি বোঝো? রাধার স্বগত গোয়াল কন্যা এবং পদুমার গর্ভে জন্ম হয়, রাধার স্বামীর নাম আইহন। তেমনি তোমাদের যে কৃষ্ণ কংসের কারাগারে জন্ম, বসুদেব যশোদার গৃহে জন্ম হয় এবং তোমরা জানো যে তাকে পরিবর্তন করা হয় নন্দ যশোদার কাছে। সেখানে কৃষ্ণের পালক পিতামাতা হলো নন্দ যশোদা, আর সত্যিকার পিতামাতা হলো বসুদেব এবং দেবকী। এই হলো তোমার জন্ম পরিচয়। আচ্ছা, কোন খণ্ডে কৃষ্ণ ফুলতাম্বুল দিয়ে রাধাকে প্রেম নিবেদন করে? উত্তর হবে তাম্বুল খণ্ড। এই খণ্ডের কাহিনী তোমরা জানো, আমরা আগের বলেছি তোমাদের কাছে ছোট করে। তার তেমনি রাধা ও কৃষ্ণকে মিলনের শয্যায় সজ্জিত হয় কোন খণ্ডে? দানখণ্ডে। কোন খণ্ডে কৃষ্ণ একদম পুরোপুরিভাবে মাঝি সেজে বহুদূর নিয়ে চলে যান? নৌকাখণ্ডে। মিলনের আশায় কোন কোন খণ্ডে নায়ককে খাটিয়ে নিয়েছে? উত্তর হবে ভারখণ্ড এবং ছত্রখণ্ড। এক মনোরম পুষ্পগুচ্ছ মিলিত হয়েছে কোন খণ্ডে? বৃন্দাবন খণ্ডে। কোন খণ্ডে কালীয় নাগে জর্জরিত হয়েছে কৃষ্ণ? কালীয় দমন খণ্ড। কোন খণ্ডে বস্ত্র হরণ করেছে কৃষ্ণ? উত্তর হবে যমুনা খণ্ড। কোন খণ্ডে হাট চুরি করেছে কৃষ্ণের হাট রাধার গলায় ধরা পড়েছে? অর্থাৎ কৃষ্ণ রাধার হার পরে মা যশোদাকে ধরা পড়েছে। উত্তর হবে হারখণ্ড। কোন খণ্ডে মদনবানে মূর্ছিত হয়েছে কৃষ্ণ? বানখণ্ড। কোন খণ্ডে বাঁশি চুরি করেছে
এবং অনেক তর্ক বিতর্ক ফিরিয়ে দিয়েছে রাধা বংশীখণ্ড। আর শেষ মিলন ঘটেছে কোন খণ্ডে? রাধা বিরহ। তাহলে এই সমস্ত অবজেক্টিভ প্রশ্ন তোমাদের হতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে। আর পরবর্তী বিষয়ে তোমাদের কাছে যে সমস্ত অবজেক্টিভ প্রশ্ন আসে সেরকম ধরেই তোমাদের কাছে আলোচনা করছি। তার পরবর্তী বিষয় বৈষ্ণব পদাবলী। তা আমাদের প্রথম বৈষ্ণব পদাবলী কোন বৈষ্ণব কবিকে? উত্তর হবে জয়দেব। তার কাব্যের নাম কি? গীত গোবিন্দম। তার কাব্যের নাম গীত গোবিন্দম। এবং কবি তোমাদের দ্বাদশ শতকের কবি, তার কাব্যের নাম গীত গোবিন্দম। তারপরে আমাদের বিখ্যাত কবিকে তোমাদের বাংলায় তোমাদের যে কবি পড়েছ তাদের মধ্যে পাঠ্যও আছে তোমাদের কাছে। তাদের মধ্যে অবশ্যই বিদ্যাপতি একটি বড় জায়গা দখল করেছেন, কিন্তু বিদ্যাপতি বাংলা ভাষা জানতেন না, বাংলায় আসেননি, তবু বিদ্যাপতি বাংলায় একটি বড় জায়গা পেয়েছে। বিদ্যাপতি কাব্যের নাম কি? বিদ্যাপতি কোন যায় শ্রেষ্ঠ? বিদ্যাপতি অর্থাৎ বৈষ্ণব পদাবলী যে প্রশ্নগুলো আসে তার মধ্যে তোমাদের যে নাম বা গুণ কয়েকটা পর্যায় আছে। প্রথম পূর্বরাগ, নাম বা গুণ শুনে মুগ্ধ পূর্বরাগ, এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে? উত্তর হবে তোমাদের এখানে চণ্ডীদাস। তেমনি দ্বিতীয় পর্যায়ের নাম কি? অভিসার, অর্থাৎ গোপন স্থানে যাত্রা মিলনের উদ্দেশ্যে, এই পর্যায়ে শ্রেষ্ঠ রাজাধিরাজ হচ্ছে কে? গোবিন্দ দাস। মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে? উত্তর হবে বিদ্যাপতি এবং মাথুর বা বিরহের পদে। এবং আক্ষেপ অনুরাগ হচ্ছে জ্ঞানদাস। এক এক কবি এক এক পর্যায়ে শ্রেষ্ঠ কবি আছেন। এই শ্রেষ্ঠত্বগুলো তোমরা কিন্তু অবশ্যই জেনে নিও। তেমনি চৈতন্য থেকে তোমাদের কাছে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, চৈতন্য নিজে কোনো সাহিত্য লিখেননি, তিনি শিক্ষাষ্টক বা 8টি আচরণের নির্দেশ দিয়েছেন এবং সেটি শিক্ষাষ্টক নামে পরিচিত। চৈতন্য কাব্যের মধ্যে সবচেয়ে বিখ্যাত কে? চৈতন্য জীবনী কাব্যের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছেন তোমাদের কাছে দুটো বই খুব বিখ্যাত। একটা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, আরেকটি বই হলো কৃষ্ণদাস কবিরের চৈতন্য চরিতামৃত। তোমরা কিন্তু এগুলো খুব মন দিয়ে ভালো করে পড়ো। অর্থাৎ তোমাদের চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকের আলোচনা হলো। ভালো করে প্রস্তুতি নিও। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিও। বেস্ট অফ লাক। সকলে ভালো থেকো।